দিল্লির বাতাসে কি সত্যি বদল আসছে? যে দিল্লি এতদিন বাংলাদেশকে দেখেছে শুধুই হাসিনার চোখ দিয়ে, আজ কি সেই দিল্লি ধীরে ধীরে বুঝতে পারছে বাংলাদেশ মানেই শুধু আওয়ামী লীগ নয়? সম্প্রতি তারেক রহমানকে ঘিরে দিল্লির বক্তব্য, সংখ্যালঘু হত্যা নিয়ে কড়া অবস্থান আর সুষ্ঠু নির্বাচনে জোরালো দাবি, সব মিলিয়ে প্রশ্ন উঠছেই। দিল্লি কি তাহলে আগের সেই একচোখা নীতি থেকে সরে আসছে? প্রিয় দর্শক, আজকেই আমরা সেই বিশ্লেষণেই দুজন থাকবো। আমি প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে সুব্রত আচার্য এবং আমার সঙ্গে বিশ্লেষক, আলোচক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, গতকালকে রণধীর জয়সওয়াল তার নিয়মিত সাংবাদিক বৈঠকে, তুমি জানো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যের সময় তিনি নিয়মিতভাবে আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাসঙ্গিকভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কের প্রশ্ন গতকাল এড়িয়ে যেতে পারেননি তিনি যে সমস্ত কথা বলেছেন তাতে ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন, তুমি সবটা জানো। আজকে আমরা যে আলোচনায় একেবারে পিন পয়েন্ট আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সাউথ ব্লক দীর্ঘ বছর শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো বলে বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশের সিভিল সোসাইটি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ উঠতো বা আজও এই অভিযোগটা রয়েছে। ঠিক এমন অভিযোগের উল্টো পিঠে রণধীর জয়সওয়াল গতকালকে যা বললেন সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বললেন আমরা একটু আজকের আনন্দবাজারের একটি ছোট্ট তার যে বক্তব্য, সেই বক্তব্যের অংশবিশেষ একদম কোট আনকোট আনন্দবাজার যা নোট করেছে সেই নোটটাই দর্শকদের কাছে তুলে ধরবো। আনন্দবাজার আজকে লিখেছে যে গতকাল বাংলাদেশে ফিরে জনতার তরফে বিপুল অভ্যর্থনা পেয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। তার বাংলাদেশে ফেরাকে কিভাবে দেখছে দিল্লি, এই প্রশ্ন রণধীর জয়সওয়ালকে করা হয় এবং এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়। এই বিষয়টিকে কোট আনকোট ভেতরে দেয়া হয়েছে যে তারেকের ফেরা সেই প্রেক্ষিতেই দেখা প্রয়োজন। রাজনৈতিক সূত্রের মতে আনন্দবাজার বলছে, জামায়াতের মতো মৌলবাদী শক্তিগুলোকে ঠেকাতে বাংলাদেশে আপাতত বিএনপি উপযুক্ত শক্তি হতে পারে বলে মনে করছে দিল্লি। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বা আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কন্টেন্ট ডিজাইন করি, প্ল্যান করি এবং প্রতিদিন আমরা আমাদের কন্টেন্ট থাকে, আলোচনা থাকে। ঠিক এই জায়গা থেকে যদি তুমি ধরো যে সাউথ ব্লকের দৃষ্টিকোণ হাসিনার লেন্স থেকে সরিয়ে কি এই মুহূর্তে প্রগতিশীল স্বাধীনতার পক্ষে রাজনৈতিক শক্তি বিএনপির লেন্সেও দেখা শুরু হচ্ছে, তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, এর শুরুটা যদি আমি বলি তাহলে আমি বলবো, কালকে রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র যে কথা বলেছে, এর শুরুয়াত প্রথম দিনই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর কিন্তু প্রথম শুভেচ্ছাটা তিনিই জানিয়েছিলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের দুদেশের হাইকমিশনারকে মাঝে মাঝেই তলব, মিডিয়া এটা হাইড করছে, টানাপোড়েন পরিস্থিতি, সীমান্তে সমস্যা, দুদেশের মধ্যে বিভিন্ন সময় পর্যায়ক্রমে কখনো ঢাকায় গিয়ে বৈঠক, কখনো দিল্লিতে এসে বৈঠক। আর তুমি যে কথাটা বলছিলে যে ভারত হাসিনার চোখ দিয়ে দেখেছে বাংলাদেশকে, এটা ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখেছে। তারা 15 বছর ক্ষমতায় ছিল, কিভাবে ছিল তারা ভালো জানেন, এবং তারা ভালো জানেন বলেই আজকের ভালো থাকাটাও তারা ভালো করে জানছেন, কি হয়েছিল, কি তার ফল হয়েছে। একটা দেশের সরকার যারা চালায় তাদের সঙ্গে একটা দেশের সরকারের সম্পর্ক থাকে। একটা মুখ যদি 15 বছর থাকে, তাহলে যেটা বলা হচ্ছে সেটা সেই মুখ দিয়ে সে দেশের মানুষকে জানান দেওয়া হচ্ছে। আপনারা সেটা একটা দলকে রিপ্রেজেন্ট করে ক্ষমতায় এসেছে। ভারত সরকার কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে, সরকারের পাশে। এবং কালকের যেটা সবচেয়ে বড় প্রেক্ষিত, যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তারেকের দেশে ফেরাটা আপনি কিভাবে দেখছেন, আবারও সেই একই কথা রণধীর জয়সওয়াল আগেও কথা বলেছেন, জয়শঙ্করও বলেছেন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সহাবস্থান পরিবেশে ইনক্লুসিভ ইলেকশন ভারত দেখতে চায়, এবং তারেকের ফেরাটাকে সেই গণতান্ত্রিক ফেরার হিসেবে দেখে নিয়েই বলেছে যে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। জামাতকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু কোন মৌলবাদী শক্তিকে তো ভারত সরকার কখনোই প্রাধান্যও দেবে না, গুরুত্ব দেবে না। এখন যদি বাংলাদেশের মানুষ তাদেরকে গুরুত্ব দিয়ে নির্বাচনে জেতায়, ভারত তাদের মতন করে, ভারত তো এখনো বলছে বাংলাদেশের মানুষ যেটা চাইবে আমরা তাদের পাশে থাকবো, কিন্তু সেটা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়। অবশ্যই বলতে পারো ভারত একদিকে একটা দৃষ্টিতে দেখেছে, এখন মনে হতে পারে দুটো দৃষ্টিতে। প্রধানমন্ত্রী তো আগেও বলেছে শেখ হাসিনা আশ্রয় রয়েছে,
ভারতকে তো উপেক্ষা করে বাংলাদেশ চলতে পারবে না, আর বাংলাদেশকে উপেক্ষা করেও ভারত চলতে পারবে না। শেখ হাসিনাকে যেমন আশ্রয় দিয়েছে, আমি বলবো আশ্রয়, উনি এখানে নিরাপত্তার কথা ভেবে এসেছেন, যাওয়া না যাওয়া সেটা ওনার ব্যাপার। আবার খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেছে এবং যে কোনো পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ভারত সরকার পাশে থাকবে। আর আফটার অল ভারত সরকার যখন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে পেতে চাইছে, তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের মুখপাত্র তারেক রহমানের ফেরাটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই দেখবে, কেন সাধারণ মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে। না, অনেক প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। ভারত কেন তারেক রহমান কিংবা বিএনপি কে গুরুত্ব দিচ্ছে, বা ভারতের এই মুহূর্তে দৃষ্টিভঙ্গি। গতকাল যেমন আমাদের রণধীর জয়সওয়াল যিনি বলছিলেন যেভাবে, যে তার ব্যাখ্যা যে তারেক রহমানের ফেরা নাম করেননি, কিন্তু প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতো করে বুঝি, তাহলে উনি বলতে চাইছেন যে আমরা তো এরকমই চেয়েছিলাম যে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন, তাই তো? যদি ভুল না করে থাকি আমি, তারেক রহমানের ফেরা। একদমই। শোনো, প্রশ্ন তারেক রহমান সম্পর্কে প্রশ্ন করলে ওনাকে তো একটা উত্তর দিতে হবে, এবং উত্তরটা উনি তো দেবে। যে মানুষটা এসেছে, এত মানুষের, আমি যদি নাম ধরেও বলে থাকি, উনি যদি নাম ধরেও বলে, ক্ষতি কি? সে তো না একটা না জননেতা। না, নাম ধরা না ধরা বিষয় নয়, কূটনীতির যে ভাষায় সেই ভাষায় উনি কথা বলেছেন। কারণ ওনাকে প্রত্যেকটা শব্দ, বর্ণমালা, ডট, সেমিকলন সবকিছুই একটা হিসেবের মধ্যে বলতে হবে, নালে আমরা আমাদের অবশ্যই। মতো যারা বিশ্লেষক তারা তাদের মতো করে বিশ্লেষণ শুরু করবেন। সুতরাং কূটনীতিকের ভাষায় উনি যেটা বলেছেন, উনার বক্তব্যের জায়গায় উনি বলেছেন, আমরা আমাদের মতো করে যেটা ধরে নিচ্ছি সেটি হচ্ছে যে উনি এরমই চেয়েছিলেন যে ভারত সবসময় চেয়েছিল যে সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ নির্বাচন। তারেক রহমানের তার ফেরা মানে আমরা তারই একটি পরিপ্রেক্ষিত, মানে আমরা এরকমই চেয়েছিলাম যে সবাই মিলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটি হচ্ছে বক্তব্য। এবার কেন তারেক রহমানকে গুরুত্ব দিচ্ছে, নানা রকমের কথাবার্তা হচ্ছে। যে এখানে দেখো, প্রথম প্রশ্নটা পরিষ্কার, দিল্লির কাছে তারেক রহমান আজকে কেন গুরুত্বপূর্ণ? কারণটা খুব বাস্তবসম্মত পরমাশিস। এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠিত রাজনৈতিক শক্তি, অস্বীকার করার মতো কোনো কারণ নেই, দিল্লি না, অস্বীকার স্বাভাবিক। করবে না। দুই, তারেক রহমান সাম্প্রতিক সময় ধর্ম নিরপেক্ষতা, সংখ্যালঘু নিরাপত্তা, নির্বাচনী রাজনীতির কথা বলেছেন, যা দিল্লির জন্য গ্রহণযোগ্য ভাষা। তিন, দিল্লি জানে আওয়ামী লীগ আপাতত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার জায়গায় নেই, আর এই বাস্তবতায় দিল্লির চোখে তারেক রহমান এখন একজন সম্ভাব্য রাজনৈতিক স্টেক হোল্ডার। তুমি কিভাবে দেখছো? একদমই তাই। ধরো, আজকে যদি বাংলাদেশ থেকে দৃষ্টি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যতটা গুরুত্ব দেওয়া হবে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা হিসাবে কি তুমি রাহুল গান্ধীকে বাংলাদেশ গুরুত্ব দেবে না? তো এটা তো স্বাভাবিক যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল, একটি এখন অফ আছে, আরেকটি দলের উনি চেয়ারপারসন, তো তাকে তো গুরুত্ব দিতেই হবে। এটা সহজ ব্যাপার। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বড় দলের নেতাদেরকে ভারত সরকার অবশ্যই গুরুত্ব দেবে, তার মধ্যেও কম বেশি ওঠাপড়া থাকে, জনপ্রিয়তা থাকে। আর রাহুল গান্ধীকে যতটা গুরুত্ব দেবে, অধীর চৌধুরীকে ততটা গুরুত্ব দেবে কি? দেবে না। ওনাকে গুরুত্ব দিতেই হবে, এবং দেওয়াটাই সমীচীন। না, প্রশ্ন হচ্ছে যে এখন মানে আমাদের যে প্রশ্ন, যে দিল্লির এতদিন পর্যন্ত তুমি যেটা বলতে চাইছো, তোমার বক্তব্য যেটা পরিষ্কার, যে শেখ হাসিনাকে শেখ হাসিনার চোখ দিয়ে দেখা হয়নি। তুমি বলতে চাচ্ছ যে এতদিন তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার চোখ দিয়ে দিল্লি বা সাউথ ব্লক দেখেছে, তুমি এটা মানছো? বাংলাদেশের ভারত সরকারের পাশে থাকাটা সে সেখানে বিপণন করেছে, আওয়ামী লীগের পাশে থাকছে, পরিষ্কার। না, কিন্তু আজকে এই কারণেই তো ভারত বিদ্বেষী মনোভাব। না, শুধু আমি সেটাই বলছি যে তাহলে আজকে আর আমাদের এই আলোচনায় বসতে হতো না, যদি সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর চোখ দিয়ে দি সাউথ ব্লক দেখতেই পারে। আমি একেবারেই বিদেশ নীতির ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একজন গণতান্ত্রিক চর্চা বোধ সম্পন্ন নাগরিক হিসেবে বলতে পারি যে বিদেশ নীতিতে শাসক দল এবং বিরোধী দল, বাংলাদেশের সিভিল সোসাইটি বা যে কোনো নীতিতে, বাংলাদেশ হোক কিংবা প্রতিবেশী নেপাল, ভুটান বা মালদ্বীপ, যে কোনো দেশের ক্ষেত্রেই হোক, শুধু শাসক দলের প্রধানমন্ত্রীর চোখ দিয়ে আমি দেখলে গোটা বাংলাদেশ বা গোটা নেপাল বা গোটা ভুটান, মালদ্বীপ বা অন্যান্য দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কটি ঠিক স্বাভাবিক থাকবে? আমার তো মনে হয় এক্ষেত্রে আজকে যে কথা এসছে, তাহলে আমরা আজকে এই আলোচনায় বসতাম না যে দিল্লি সাউথ ব্লকের পক্ষ থেকে এখন হাসিনার চোখের বাইরেও অন্যান্য রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দল, স্বাধীনতার পক্ষে শক্তি, যারা মৌলবাদ, সন্ত্রাসবাদের বাইরে গিয়ে বাংলাদেশকে কাজ করবে, বাংলাদেশের উন্নয়নে কাজ করবে, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখবে এবং রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এবং আগে তারা বিভিন্ন সময় সরকারের ছিলেন, এই রকম রাজনৈতিক দলের চোখ দিয়েও ভারত বা দিল্লি দেখতে শুরু করেছেন।
তাই তো? একদমই তাই, একদমই তাই। মানে ভারত, শোনো, আজকে তারেক রহমানকে যে ভারত সরকার যদি গুরুত্ব দেয়, তার দলকে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে গুরুত্ব দিচ্ছে, যে মানুষটার পিছনে লক্ষ লক্ষ মানুষ, এটাও তো একটা বার্তা। আজকে তারেক রহমানকে গুরুত্ব না দিলে তাহলে তো বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যতই ওনার, আমি ধরে নিচ্ছি ওনারই দলের সমর্থকরা ওনার পাশে লক্ষ লক্ষ মানুষ ছিল। আরে ভাই, তারা তো বাংলাদেশের নাগরিক, তারা তো বাংলাদেশেরই নাগরিক, একটা দলকে তাহলে রিপ্রেজেন্ট করছে, করুক। তাহলে যখন শেখ হাসিনাকে গুরুত্ব দেয়া মানেই তো বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি, যে কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ দিল্লির উপর এত ক্ষুব্ধ। সেটা শেখ হাসিনা বুঝিয়েছেন। কি করে জিতেছেন 15 বছর সেটা তো তারা ভালো করে জানেন। একটা দেশের প্রধানমন্ত্রীকে গুরুত্ব তো দিতেই হবে। সে সেটাকে আওয়ামী লীগ, আজকে তারেক রহমানকে, বিএনপি কে গুরুত্ব দিচ্ছে, নট দ্যাট, সে দেশের একটা বিরোধী নেতাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে এই আওয়ামী ক্ষেত্রে লীগের দিল্লি বিরোধী নেতা। তাহলে এই ক্ষেত্রে দিল্লি কি বুঝতে ভুল করেছিল পরমাশিস? এই যে একটা খুব সহজ জিনিস, মানুষের এই পালস, ভোট না দিতে পারা, ভোট না নিয়ে সরকার গঠন করা, মানে জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দল, সেই দলটির প্রধানমন্ত্রী বা সেই দলটির সরকারের সঙ্গে সুসম্পর্ক। আজকে তুমি যেটা বলতে চাইছো, তোমার বক্তব্যটা আমি পরিষ্কার, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝে গেছি যে এই দেখো, মুহূর্তে বিষয়টা হচ্ছে তারা ক্ষমতায় রয়েছে। আপনি কি করে জিতেছেন, কি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তো ভারত সরকার বলবে না। আমি প্রধানমন্ত্রী 3বারে, প্রথমবার প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছর, তৃতীয় 5 বছর ভারত সরকার বাংলাদেশের পাশে রয়েছে, সরকারের পাশে রয়েছে। এটা তো আজকে ধরো বিএনপি ক্ষমতায় যদি আসে, ধরো জামাতে যদি ক্ষমতায় আসে, ভারত সরকার কি জামাতকে সমর্থন করছে, বিএনপি কে সমর্থন করছে? বাংলাদেশের মানুষ যাকে সমর্থন করে মসনদে বসিয়েছে, ভারত সরকার পাশে থেকেছে। এবার আমি যদি ঢাকায় ফিরে গিয়ে বলি আওয়ামী লীগ বলে, কেন আওয়ামী লীগ বলছে আমরা ক্ষমতায় আছি, তুমি জিতেছো কিভাবে ভাই? আমি বলছি না, বাংলাদেশের মানুষ বলছে। কেন গণ অভ্যুত্থান হলো? না, তা সাউথ ব্লকের কাছে কি এই খবরটা ছিল না? এই যে শোনো, ভারত বারবার সবই করে সবই সবই ছিল, সবই ছিল বলে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছাটা দিয়েছে। সবটা মুখে বলা যায় না, এটা তারা বিদেশ নীতি, কূটনীতি আছে তো, সবটা কি বলা যায়? দেখো অনেক দিল্লির কিছু পুরো দেখেও চুপ থাকতে হয়, কেন? প্রোটোকল অনুযায়ী। দেখো দিল্লির হিসেবে পুরো হিসেবে বুঝিয়ে দেব, হিসেবে বুঝিয়ে দেব, সম্পর্কে বুঝিয়ে দেব। আজকে বাংলাদেশ বলছে না, ভারত সরকার বলছে না গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ নির্বাচন হোক, তার ফেরাটাকে অবাধ বলেছে তো। না, তুমি এটা কি স্বীকার করছো না যে দিল্লির ভুল ছিল? মানে পুরো একটা দেখো, ভুল ছিল এইভাবে বলাটা ঠিক না। ভুল ছিল বলতে পারো, আবার এটাও বলতে পারো ভারত সরকার তো একটা সরকারের পাশে থেকেছে। আমি যদি তোমাকে মিসলিড করি, তার দায় কি ভারত সরকার নেবে? এখানেই আসল। এটা এবার এটা তুমি বলো, আমি ভারত সরকারকে চাপছি না। এখন যদি ভারত যখন বলছে যে সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে এই কথাটা কেন বলছে? হ্যাঁ, দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতটাকে ধরো, ভারত সরকার কি কখনো বলছে গণ অভ্যুত্থানটা ভুল হয়েছে? বলেনি তো। তার মানে পরিবেশগত পরিস্থিতিতে মত এবং মত পার্থক্য চেঞ্জ হয়, এটা আমি বলতে পারি। বেশ, দিল্লির পুরনো ভুল হাসিনার চোখ দিয়ে বাংলাদেশ দেখা, এটি তুমি স্বীকার করো আর না করো, এটি আমার কাছে অন্তত পরিষ্কার যে এই ভুলটা ভুল হতেই পারে, ভুল করেছিল, ভুল হয়েছে, ভুল বোঝানো হয়েছে, যে কোনো ভাবেই হোক বিষয়টি যে একপাক্ষিক ছিল। আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার পেছনে এই ভুল নীতি, ভুল দৃষ্টিভঙ্গি এবং একপেশে একটি লেন্স দিয়ে দেখার কারণেই হয়েছে। আমার এটা কঠিন বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের সঙ্গে হয়তো অনেকে একমত হতে পারেন, আবার একমত নাও হতে পারেন। এটা আমি আমার গণতান্ত্রিক মূল্যবোধ, আমার চেতনা, আমার দীর্ঘদিনের ভারত বাংলাদেশের সম্পর্ক, হয়তো আমি দুধে কূটনীতিক নই, কিন্তু একজন মাঠ পর্যায়ে বাংলাদেশের গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের সংযোগকারী একজন মানুষ হিসেবে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমার কাছে এটা পরিষ্কার যে একপেশে নীতি সেখান থেকে হয়তো কিছুটা সরে আসছে। এবং এখানে একটা বড় প্রশ্ন যে দিল্লি দেরিতে হলেও এই ভুলটা বুঝতে পেরেছে, শুধু শেখ হাসিনা নয়, শুধু শেখ হাসিনা। দেখো, কারু পাশে থাকা মানে কিন্তু তার পক্ষ নেওয়া নয়, এটা মানতে হবে। দিল্লিতে কিন্তু কখনো বলেনি গণ অভ্যুত্থানটা কেন হলো, বলেনি কিন্তু, এটা আমি বারবার বলছি। তারা সরকারে ছিল, অবশ্যই পাশে ছিল, পাশে থেকেছে। সরকার পররাষ্ট্রনীতিতে আর ভারতের সঙ্গে বাংলাদেশের যা সম্পর্ক, জন্মলগ্ন থেকে ভারত পাশে রয়েছে। দেখো, আমি তোমাকে কেউ পরিষ্কার যদি বুঝিয়ে বিষয়টাকে মিসলিড করার চেষ্টা করে, আমি মিসলিড কেন বলছি? আমি আজকে তো মিসলিড সেটা প্রমাণিত, কূটনীতিতে তাকে তো ভোটে হেরে চলে আসতে হয়নি। শোন, আমি তোমায় বলছি, কূটনীতিতে তুমি তো এটা স্বীকার করবে, বাংলাদেশের সাধারণ মানুষ জানেন এবং বিশ্বের মানুষও জানেন, কূটনীতিতে বাংলাদেশের চেয়ে দিল্লির কূটনীতি অনেক বেশি ম্যাচিওর। আমি কাউকে অবশ্যই
খাটো করছি না। তাহলে সেই কূটনীতিরা ম্যাচিওর কূটনীতি, কেউ আমাকে ভুল বোঝাচ্ছেন আর আমি ভুল বুঝে যাব, তাহলে ম্যাচিউরিটি নিয়ে তো প্রশ্ন আসবে। আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, তুমি আমাকে যে প্রশ্ন করেছো তার উত্তর তোমাকে আমি খুব সুন্দর করে একদম পয়েন্ট টু পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। এই নীতিটি ভুল ছিল কিনা, আসলে এটাই বড় প্রশ্ন, যে দিল্লি কি দেরিতে হলেও বুঝতে পারছে যে শুধু শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশ দেখাটা ছিল একটা বড় কূটনৈতিক ভুল। দীর্ঘদিন ধরে দিল্লি ধরে নিয়েছিল যে শেখ হাসিনাই স্থিতিশীল, শেখ হাসিনাই নিরাপত্তা, শেখ হাসিনাই বাংলাদেশ। কিন্তু বাস্তবে কি হয়েছে? সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে, গণপিটুনি, খুন, জমি দখল, আর দিল্লি তখন প্রায় নীরব। এই নীরবতাই বাংলাদেশে এক বড় ধারণা তৈরি করেছে, ভারত নাকি শুধু ক্ষমতার পাশে থাকে। ওই যে বললাম যে তুমি তোমার কথাটা এখানে পরিষ্কার হচ্ছে যে সরকারের সঙ্গে ছিল, মানুষের দিল্লি হাসিনা, শেখ হাসিনার দল আওয়ামী লীগ বুঝিয়েছে তাদের সঙ্গে ছিল, কিন্তু তুমি বলছো যে দিল্লি দেখেছে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। আজ দিল্লি যখন সংখ্যালঘু হত্যা নিয়ে মুখ খুলছে, তখন সেই পুরনো নীরবতা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কি বলবে? আমি খুবই চাঁচাছোলা ভাবে বিষয়টি দেখতে চাই পরমাশিস, কারণ ভুল থেকে শিখতে হবে, অতীত থেকে আমাদের শিখতে হবে। হয়তো বা আমি বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের থেকে আগামীতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক বেশি বিশ্বাসযোগ্য, স্থিতিশীল, পারস্পরিক সম্মানের, বন্ধুত্বের এবং বিশ্বাসযোগ্য জায়গা থেকে তৈরি হবে। শুধু এক পেশে একটি নীতির উপরে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে না, আমার বিশ্বাস। তুমি এবার ব্যাখ্যা করো। দেখো, আজকের দীপু দাসের হত্যা বিষয়ে যদি সংখ্যালঘুদের উপরে যে হত্যা করা হয়েছে, এটা নিয়ে যদি দিল্লি তাদের মত ব্যক্ত করে থাকে আর অতীতে যদি না করে থাকে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তাহলে দিল্লির সেটা ভুল। যে কাজ আমি এখন করছি সেটা যদি আমি আগে না করে থাকি, তাহলে আমি এখন বর্তমানে সমালোচিত হব, এবং সমালোচনাটাকে আমি অ্যাকসেপ্ট করেছি বলেই আজকে দিল্লি তার যদি কোনো ভুল করে থাকে, অনুতপ্ত হয়ে থাকে, তারাও নিজেরা যদি নিজেদের আত্মসমালোচনা করার জায়গায় থাকে, সেই জন্যই তো বলছে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়া সবটা তো মুখে বলা যায় না, অ্যাকসেপ্ট করছে তো তাহলে বিষয়টা না, কিন্তু এই নীতি বদল বা এই এক চোখ থেকে তারা ভারসাম্যের চোখে ফেরাটাও কিন্তু বদল আনতেই হবে যে যদি বাংলাদেশের সরকারের পাশে থেকে থাকে, আর সেটা যদি কেউ বলে যে আওয়ামী লীগ, তাহলে ভারতের তো এইটা বুঝতে ভুল হয়েছে বলেই তো আজকে একটা ভারত বিদ্বেষী মনোভাব। কিন্তু ভারত তো এটা বুঝতে পেরেছে, কিছুটা হলেও তো বুঝতে পেরেছে। না, হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছে দেখেই তারা অনেক বেশি আগে থেকে অনেক বেশি বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় ডিল করছে, এবং তারা ঢাকার তুলনায় অনেক বেশি কম প্রতিক্রিয়াশীল। ঢাকায় যেরকম গত 14 মাসে খুব দ্রুত রিয়াক্ট করতো, সেক্ষেত্রে দিল্লির রিয়াকশনটা তুলনামূলকভাবে অনেক বেশি ম্যাচিওর ছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঠিক যেরকম ভাবে বিষয়টি ডিল করা, দিল্লি সেভাবেই ডিল করেছে। আমি ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছি না, আমি জানি আমাদের আলোচনা পয়েন্ট টু পয়েন্ট দিল্লি বা ঢাকার নীতি নির্ধারকরা দেখেন। আমার এখানে পরিষ্কার ভাষ্য, ভুল থেকে শিখতে হবে। পরিষ্কার ভুল যেটা হয়ে গিয়েছে সেখানে ফিরিয়ে আনার কোনো রকমের অবকাশ নেই, কিন্তু আমরা সবার চোখ দিয়ে দেখবো। আমি আমার কলকাতার সবার চোখ দিয়ে দেখতে হবে, সবার চোখ দিয়ে যেমন দেখতে হবে সময়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের বাস্তব চিত্রটা যা, সেটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে সংঘাত তৈরি হবে, এবং সংঘাত তৈরি হলে অনিবার্যভাবে দুই দেশেরই মানুষের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে। আর এর মধ্যে তৃতীয় পক্ষ ইন্ধন যোগাবে, আরো বেশি বিষয়টি কট্টর হবে। আমি বলছি যে তবে এখানেও ভারসাম্য দরকার পরমাশিস। দিল্লি কি সত্যি নীতি বদলাচ্ছে প্রশ্ন, নাকি এটা শুধুই বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেয়? যে তুমি বললে বাস্তবতাকে মেনে নেয়া, সত্যি বলতে দিল্লির বাস্তবতাকে মেনে নিতে গেলে তোমার নীতি বদল করতে হবে। আজকে যদি বাংলাদেশে জামাত বলো বা বিএনপি বলো প্রধানমন্ত্রী হয়, নরেন্দ্র মোদী শুভেচ্ছা দেবেন না? দেবেন তো। বাস্তবটাকে মানতে হবে। বাবা একসময় ছেলেকে সাইকেলে করে স্কুলে নিয়ে গেছে, ছেলেও একসময় বাবাকে সাইকেলে করে পেনশন তোলাতে নিয়ে যাবে, এটাই বাস্তব। বাবাকেও মানতে হবে, আমি বাবুর সাইকেলে বসবো। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে দিল্লির এই অবস্থান নৈতিকতার চেয়ে পরমাশিস বাস্তবতার ফল। বাংলাদেশে রাজনৈতিক মানচিত্র বদলে গেছে, দিল্লি সেই মানচিত্রে একা হয়ে থাকতে চায় না বা থাকতে পারবেও না। কিন্তু এখানে সতর্কতার জায়গা কি জানো? শুধু বক্তব্য দিয়েই বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে, তাহলে সেটা অনেকটা ভুল হবে, আগের মতো ভুল হবে। কারণ বাংলাদেশের মানুষ দিল্লিকে প্রশ্ন করছে যে আপনারা এতদিন কোথায় ছিলেন। সঙ্গতভাবেই এই যে দিল্লিকেও খুব সংযতভাবে বিষয়টি মানবিক, সামাজিক পাল্টে যাওয়া প্রেক্ষাপট, মানুষের তরুণ প্রজন্মের চাওয়া, শ্রদ্ধার জায়গা,
পারস্পরিক সম্মানের জায়গা, এগুলোকেও দিল্লিকে দেখতে হবে। আমাদের প্রতিবেশী দেশ, আমরা তো নিজেই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই বলেছেন যে বাংলাদেশ তো আমাদের ডিএনএ এর মধ্যে। আজকে যদি পারস্পরিকভাবে আমরাও কোথাও ভুল করে থাকি, বাংলাদেশও কোথাও ভুল করে থাকে, অবশ্যই সেই ভুল শুধরানোর জায়গা রয়েছে। আমরা তো কেউ কাউকে অচ্ছুত বলে ফেলে দিতে পারবো না। নীতি অবশ্যই না। প্রণয়ন হয় মানুষের চাওয়াকে সামনে রেখে, আইন প্রণয়ন হয় মানুষের চাওয়াকে সামনে রেখে, আর মানুষের চাওয়া তৈরি হয় বাস্তবতার নিরিখে। এগুলো উপেক্ষা করার কোনো জায়গা নেই পরমাশিস। আজকে যদি শেখ হাসিনার লেন্সের বাইরে, আজকে যদি বিএনপি নেতাদের লেন্সে অথবা বাংলাদেশের অন্য রাজনৈতিক নেতাদের লেন্স দিয়েও বাংলাদেশকে দেখা হয়, মানে আমি বলবি দিল্লির কূটনীতি একটা প্রজ্ঞাবান কূটনীতি হবে। আমি মনে করি না এটা ভুল থেকে নতুন দিকে যাওয়া। আমি মনে করি যে এটা দিল্লি অনেক বেশি ম্যাচিউরিটি দেখাচ্ছেন। তুমি বলো। দেখো, বিষয়টা হচ্ছে সরকার যখন কেউ চালায়, নিত্য নৈমিত্তিক সম্পর্ক থাকে সরকারের সঙ্গে সরকারের। অবশ্যই সেই সরকারটা সে দেশের একটা রাজনীতি থেকে উঠে এসে ক্ষমতায় বসে। বাংলাদেশ থেকে কোনো দায়িত্ববান অন্য রাজনৈতিক নেতারা যখন ভারতে আসেন, তখন কি ভারতের বিভিন্ন দপ্তরে তারা দেখা করতে পারেন না? পারেন। কিন্তু সব সময় সব প্রেক্ষিতে আজকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির কাছে যদি একটা প্রস্তাব দেয়, সেই প্রস্তাবটা তো ভারত সরকার আবার অন্য কোনো রাজনৈতিক নেতার কাছে ক্রস চেক করবে না। এটা নিয়মের মধ্যে পড়ে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু বিষয়টা হচ্ছে একটা সরকারের সঙ্গে একটা সরকারের সম্পর্ক থাকে। আমি বারবার এই কথাটা বলছি। আজকে সেই সরকার সেই দেশের মানুষকে যদি বোঝায় যে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, আমরা আওয়ামী লীগের নেত্রী হিসেবে আমি নরেন্দ্র মোদীকে বা আমি প্রণব বাবুকে আমি এই প্রস্তাব রেখেছিলাম, তারা আমাদের মুখ চেয়ে এটা করেছে, সেটা ভুল। সেটা বাংলাদেশের মানুষের মুখ চেয়ে করেছে। মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার কার মুখ চেয়ে করেছে? বাংলাদেশের মানুষ নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশের মানুষের মুখের দিকে চেয়ে ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্যই কেউ এটা লাইমলাইটে আসে। আজকে গণবিক্ষোভ কি সম্পূর্ণ দাবি করতে পারে যে এনসিপি করেছে? এনসিপি কে সবাই সমর্থন করেছে। বারবার এই কথাটা আমি বলছি। মানে যারা ছিল সবাই তো দিল্লির কাছে যদি ঢাকা প্রস্তাব দেয় একটা কোনো, সেই প্রস্তাবটা বিরোধী নেতা কি বলছে, সে রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতা কি বলছে, দিল্লি তো সেটা ক্রস চেক করবে না। সেটা নমিনেটেড গভর্নমেন্ট, সেটা প্রস্তাব রাখছে। এবার সেই নমিনেটেড গভর্নমেন্ট সে কেমন করে গভর্নমেন্ট হয়েছে সেটা তো দিল্লি জিজ্ঞেস করবে না কেমন করে হয়েছে না। আজকে বারবার এই কথাটা বলছি যে মিসলিড করেছে বাংলাদেশের মানুষের কাছে। মিসলিড হয়েছে বলে এই 15 বছর ধরে, প্রথম 5 বছর তো ঠিক ছিল। কেন আজকে জয়সওয়াল সাহেবকে কেন বলেছেন যে যখন ওকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন তো উনি তোলেননি, প্রশ্ন সাংবাদিকরা করে, আমরা প্রশ্ন করি, বলেছেন আপনারা ফেরাটাকে কিভাবে দেখছেন? বলেছেন তো গণতান্ত্রিক ভাবে ফেরাটা অবাধ, শান্তিপূর্ণ। অবাধ কথাটা তো বলেছে, তার মানে ওনার আশাটাকে অ্যাকসেপ্ট দিচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট। বাংলাদেশের মানুষ কি দিল্লিকে বিশ্বাস করবে কিনা, এই প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস কষ্টা। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে কিংবা পুরো ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গে সহমত কিংবা দ্বিমত থাকতেই পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য যাই হোক, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি আপনাদের কথা বা আপনাদের মনের অবস্থানের সঙ্গে মিলে গেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। এই ভিডিওর মাধ্যমে দুই দেশের কূটনীতিকদের মধ্যে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে। আজকে চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকের যে ভিডিও, সেই ভিডিওটি ইউটিউবে থাকবে, তারপর আমরা ফেসবুকে আপলোড করব। দেখার আমন্ত্রণ রইল। পরমাশি, যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষ কি দিল্লিকে বিশ্বাস করবে, যেটি বিশ্লেষণে তুমি কিভাবে দেখছো এই অবস্থার দাঁড়িয়ে, যেখানে আবার নতুন করে একটি লেন্স বা অন্য লেন্স দিয়ে সাউথ ব্লক বাংলাদেশকে দেখতে শুরু করছে বলে আমরা আলোচনা বা সমালোচনা করছি। এরপর যদি সত্যি আমাদের এই আলোচনা বা সম্ভাবনা যদি ঠিকই হয় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের লেন্সের বাইরে গিয়ে বাংলাদেশকে এখন অন্যান্য রাজনৈতিক দলের লেন্স দিয়ে দেখতে শুরু করেছে দিল্লি বা সাউথ ব্লক, অবিশ্বাসের কাজটা কি করেছে? 1971-এর পর থেকে 2025-এর আজকে আমি 27শে ডিসেম্বর কথা বলছি। ভারত কোন সময় পাশে থাকেনি? খালেদা জিয়ার সময় পাশে থাকেনি, আওয়ামী লীগের সময় পাশে থাকেনি। আমি দল ধরে বলছি। কেন খালেদা জিয়া বললাম, বিএনপি বললাম? বিএনপিকে তো বাংলাদেশের মানুষ ক্ষমতা এনেছিল। আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে কি? বাংলাদেশের মানুষ। তো এমন তো না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, দেশটা তো শুধু আওয়ামী লীগ নিয়ে উনি প্রধানমন্ত্রী না, যে বিএনপি করে, যে জামাত করে, যে অন্যান্য দল করে, সবার তো উনি প্রধানমন্ত্রী। ভারত সরকার কোনো লোন দিলে, কোনো চুক্তি স্বাক্ষর করলে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেছে নাকি? বাংলাদেশ গঠনে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে যারাই ক্ষমতায় আসুন, তারা ভারতের সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি রেখে চলতে হবে। এবার অফিসিয়ালি সম্পর্ক রাখতে গেলে বিশ্বাস না করে উপায় কি? অনেক ধন্যবাদ পরমাশিস তোমাকে। আমি আমার দিক থেকে
এই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ কি দিল্লিকে বিশ্বাস করবে কিনা। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লির এই নীতি পরিবর্তন নাকি সময়োপযোগী সিদ্ধান্ত। উত্তরটা মিশ্র। হ্যাঁ, দেরিতে হলেও শুরু হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক, কিন্তু বাংলাদেশের মানুষকে হয়তো বিশ্বাস করতে একটু সময় লাগবে। বাংলাদেশের মানুষ কি চান? নির্বাচনের সময় দিল্লির নিরপেক্ষতা, সংখ্যালঘু ইস্যুতে ধারাবাহিক অবস্থান, আর কোনো একক দল নয়, পুরো রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক। দিল্লি যদি সত্যি শেখ হাসিনা নির্ভরতা ছাড়িয়ে বাংলাদেশকে একটি বহু রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখে, তবে এই নীতি পরিবর্তন অবশ্যই টিকে থাকবে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই দিল্লিকে বিশ্বাস করবে। প্রিয় দর্শক, শেষ করব, একেবারে শেষ মুহূর্তে বলবো যে দিল্লির চোখ খুলছে, এটা সত্যি, কিন্তু পুরোপুরি দেখা শুরু হয়েছে এটা এখনই বলা যাবে না, এটা বাড়াবাড়ি হবে। তারেক রহমানের প্রতি আগ্রহ, হাসিনার প্রতি আস্থা হারানোর ফল, কিন্তু বাংলাদেশকে বুঝতে গেলে শুধু ব্যক্তি বদলালেই হবে না, দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। দিল্লি কি সেটা পারবে? এই প্রশ্নের উত্তর একমাত্র দেবে সময় আর বাংলাদেশের জনগণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনারা দিল্লিকে বিশ্বাস করবেন কিনা, ভারত বাংলাদেশের সুসম্পর্ক আপনারা চান কিনা, ভুল থেকে শিক্ষা নিক ঢাকা দিল্লি, এই প্রত্যাশা আপনাদের রয়েছে কিনা, আবার ভারত বাংলাদেশ আমরা একই রকম ভাবে ভিসা, পর্যটন, চিকিৎসা আগের মতো সেই ইতিবাচক আবহ ফিরে আসবে, সেটা চান কিনা, এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।